হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। তাহলে আজকে আবার একটি ক্লাস করানো হবে লার্নিংয়ে। তো মাই নেম ইজ শুভদীপ কয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে আমার অফলাইন মেডিকেলের তো ব্যাচ চলছে ক্লাস 11-12-এর। আর ইউটিউবের মাধ্যমে আমি কি করছি, যারা অনেক দূরে বাড়ি, যারা আমার কাছে ক্লাস করতে চায় তাদের যাতে হেল্প হয়, মানে যাদের আসতে পারছে না, বা আমি যেহেতু এবছর অনলাইনে কোনো ক্লাস কন্ডাক্ট করতে পারিনি, তাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ক্লাসগুলো হচ্ছে। যেমন আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট আমরা পড়ব। তো আশা করি সবাই ভালো আছো। অলরেডি আমাদের কিন্তু ক্লাস হয়েছে, কয়েকটা ক্লাস হয়েছে। আমাদের রেসপিরেশনের উপরে 3টে ক্লাস হয়ে গেছে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 4টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে এটা 5 নম্বর ক্লাস, 5th ক্লাস এটা। আজকে আমরা হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট পড়বো, পেরিস্টালসিস কিভাবে হয় সেটা দেখবো, আর দেখবো আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এদের তিনজনের যে একসাথে ডাইজেশনটা কিভাবে হচ্ছে, কোন জায়গাকার ডাইজেশন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমরা দেখবো। তা আজকে এই পর্যন্ত করবো। 1 নম্বর হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট, 2 নম্বর পেরিস্টালসিস, আর কি করব ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, এই পর্যন্ত আজকে করব। আবার সপ্তাহে একটা ডেট বার করে সেদিনকে আমরা হরমোনটা দেখে নেব, কোন কোন হরমোন ডাইজেশনে লাগে। আর কি করব আমাদের অ্যাবজর্পশন বাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেশন হয়ে গেলে যে অ্যাবজর্পশন পোর্শনটা সেইটা দেখব। দেখলে আজকে ক্লাস করার পরে আর একটা ক্লাস করলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রায় শেষ হয়ে গেল। আর কি হবে আমি বলেছিলাম, দুটো করে চ্যাপ্টার শেষ হয়ে গেলে, যেমন রেসপিরেশন শেষ হয়ে গেছে, ডাইজেশন শেষ হবে, হলে দুটো চ্যাপ্টারের যে টোটাল আমাদের ডিজিজ গুলো আছে আর কি, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। সে যদি 1 ঘন্টা লাগে 1 ঘন্টা, 30 মিনিট লাগে 30 মিনিট, সেখানে আমি একসাথে ডিজিজ গুলো কভার করবো, যাতে পড়তে সুবিধা হয়, ডিজিজ গুলো একসাথে থাকবে। তো আমাদের 4টে যে ক্লাস হয়েছিল, সেখানে আমাদের টিথ হয়ে গেছে, টাং হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের আরো অনেক কিছুই হয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড হয়েছে। আগের দিন বেশ কিছু ক্লাস হয়েছে আমাদের প্যানক্রিয়াসকে মিক্স গ্ল্যান্ড কেন বলা হয়, সেখান থেকে কোন কোন এনজাইম গুলো আমাদের বেরোচ্ছে সেই সম্পর্কে ক্লাস হয়েছে। তারপরে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে আমাদের ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম, এদের প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার আমরা দেখেছি এবং কিভাবে কাজ করছে সেটাও দেখেছি। তো তার সাইজ কত, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল সেইগুলো আমি কিন্তু করিয়েছি। তো ওই পর্যন্ত তো আগের ক্লাসে হয়েছিল। যারা আজকের এই ভিডিওটা ফার্স্ট দেখবে তারা লিঙ্কে গেলে অবশ্যই আগের ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যারা অলরেডি আমরা ক্লাস কন্টিনিউয়াসলি করছে এবং করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে এই জায়গায় স্যার অসুবিধা ছিল, সেগুলো ক্লিয়ার হয়েছে, তো তারা আজকের তাহলে ক্লাসটা যখন করবে তাই তাদের আরেকটু এগিয়ে যাবে। তো আগে আমি সপ্তাহে একটা করে ক্লাস করাচ্ছিলাম, তো এখন চেষ্টা করছি 2টো করে ক্লাস করাতে। এর ফলে কি হয়, তাহলে আরো তাড়াতাড়ি আমরা সিলেবাসটা শেষ করার দিকে যেতে পারবো। কতটা পারবো আমি জানি না, তবে 100% ট্রাই নেবো আমি। 11 পোর্শনটাই ম্যাক্সিমাম লোকে যেহেতু উইক থাকে স্টুডেন্টের, কারণ 11-এ প্রচুর ফাঁকি দেয়। তো 11 পোর্শনটা যতটা ফাস্ট কভার করা যায়, বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো যাতে কভার করা যায়, যেমন হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে, আমাদের সেল বায়োলজি, সেল ডিভিশন, এই যে চ্যাপ্টার গুলো যেখানে স্টুডেন্টদের খুব অসুবিধা থাকে বা প্রবলেম থাকে, সেইগুলো আমি কভার করাবো। তারপরে যদি মনে হয় যে আমাদের রিপ্রোডাকশন আছে যেগুলো ক্লাস 12-এ অনেকে বলছে, সেগুলো করবো। তো করার আগে, ক্লাস স্টার্ট করার আগে বেশ কিছু কথা বলে নি। যারা ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখবে তারা অবশ্যই এটাকে শেয়ার করো যতটা পসিবল। যে ফ্রেন্ডরা আছে যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না বা ইজিলি সেটা বুঝতে পারছে না, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। যারা অলরেডি ক্লাস করেছে, অনেকেই করে, নাম ধরে ধরে বলা যাবে, তো তারা হচ্ছে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করছে এবং তাদের অনেকটাই হেল্প হচ্ছে আর কি। তো তোমরা ক্লাসগুলো করো, যে যার স্কুলে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আর 5 জনের হয়। এবার তার কারণ কি, আমরা সবে এই মাস্টার কোর্সটা স্টার্ট করেছি, বেশি দিন হয়নি, মাসখানেক হলো এই কোর্সটা সবে স্টার্ট হয়েছে। যদি আমার সাথে ইউটিউবে অ্যাটাচ থাকে, তাহলে যত পরীক্ষা এগোবে আমরা এইভাবেই কিন্তু পুরো রুটিন মেনটেন করে এগোবো। এরকম নয় যে অলরেডি হাফ শেষ হয়ে গেছে, সেগুলো আবার রেকর্ডেড ক্লাস দেখতে হচ্ছে। দেখো, সব ক্লাসই রেকর্ডেড, কিন্তু এটা আমরা প্রতি সপ্তাহে 2টো করে যে আনছি, সেটা সুবিধা হচ্ছে কোথায়, যে আমাদের ক্লাসটা সবে স্টার্ট হয়েছে। মানে এখনই যদি লিঙ্ক হয়ে যায়, কেউ সাবস্ক্রাইব করে যদি ক্লাসগুলো ফলো করতে থাকে, তাহলে কিন্তু সে ইজিলি আমার সাথে এগোতে পারবে এবং যত পরীক্ষা আসবে আমরা একটা করে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগোবো, বা তাদের যদি কোনো অসুবিধা থাকে পার্সোনালি যদি বলে, তাহলে সেই চ্যাপ্টারটাকে আমরা স্টার্ট করতে পারবো। সেই জন্যই মেনলি সাবস্ক্রাইব করা, ঠিক আছে। তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে ডাইজেস্টিভ সিস্টেমের 5th ক্লাস আজ হবে হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট। দেখো, জিআই ট্র্যাক্ট মানে আমাদের একেবারে মাউথ ইসোফেগাস থেকে শুরু করে একদম পুরো অ্যানাস পর্যন্ত
পুরো গাল হাঁ করলে যে বাক্কাল ক্যাভিটি সেখান থেকে একদম অ্যানাস পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা এলিমেন্টারি ক্যানালও বলা হয়। এবারে সেইখানে যদি ওভারঅল দেখা যায় তার হিস্টোলজি কিন্তু ওভারঅল সেম। হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট মানে হচ্ছে ওভারঅল যদি ইসোফেগাস, স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এই যে পোর্শন গুলোর নাম বলছি এদের হিস্টোলজি যদি দেখা যায় বেসিক কিন্তু একই রকম, মানে কার কি কি লেয়ার থাকে ওভারঅল সব এক। এবার ইসোফেগাসে কিছু চেঞ্জ আছে, স্টোম্যাকে কিছু এক্সট্রা আছে, তো সেই নিয়ে টোটাল আজকে হিস্টোলজি এই বোর্ডে যা দেওয়া আছে অন্তত যদি সে এই পর্যন্ত সে মনে রাখতে পারে তাতে কিন্তু তার মেডিকেল অনেকটা হেল্প হবে। এটা ছাড়াও সে যখন বুকস পড়বে সে বুঝতে পারবে যে কোথা থেকে পড়ানো হচ্ছে এবং এই রিলেটেড সে রেডি করতে পারবে। তো আজকের এসো হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট। যদি আমরা ওভারঅল একটা হিস্টোলজিকে সেকশন করে কেটে নিই, ধরো অ্যাজ ফর এক্সাম্পল স্টোম্যাকটাকে এইভাবে কেটে নিলাম বা আমাদের স্মল ইন্টেস্টাইনটাকে কেটে নিলাম, তাহলে এটা ধরো সব থেকে বেশ বুঝতে পারবো যদি আমরা স্মল ইন্টেস্টাইন দিয়ে পড়ি, কারণ স্মল ইন্টেস্টাইন যেহেতু ভিলিটা আছে এই ভিতরে হচ্ছে আমাদের এটাকে বলা হয় মিউকোসা লেয়ার। মিউকোসা লেয়ারে যেহেতু ভিলি পোর্শনটা পাচ্ছি তাহলে ওভারঅল আমাদের কিন্তু আমাদের এই হিস্টোলজিটা কমপ্লিট হবে। তো এটা স্মল ইন্টেস্টাইনও নিতে পারো, স্টোম্যাক নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো। তাকে যদি এরকম ভাবে কাটা হয়, কাটলে কি হবে ভিতরে যে ফাঁপা পোর্শনটা দেখবো তাকে বলা হয় লিউমেন। তাকে কি বলা হয়, এই যে দাগ করা হয়েছে এই গোল করা হয়েছে এটাকে বলা হয় লিউমেন, মানে ফাঁকা পোর্শন। এই ফাঁকা স্পেসেই কিন্তু খাবারের ডাইজেশনটা হয়, এই ফাঁকা স্পেসে কিন্তু খাবারের ডাইজেশনটা হয়। তাহলে সেই ফাঁকা এই যে নল আমাদের যে ডাইজেশন আমি বারবার বলছি আমাদের হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন, কি বলা হয়েছিল এক্সট্রা সেলুলার ডাইজেশন। এক্সট্রা সেলুলার ডাইজেশন কেন, আমাদের ফুড কোন সেলের ভিতরে ডাইজেস্ট হচ্ছে না, কোন একটা ফাঁপা পাইপের ভিতরে ডাইজেশন হচ্ছে, তাই একে বলা এক্সট্রা সেলুলার ডাইজেশন। আর অ্যামিবা যেহেতু ইউনিসেলুলার তার মধ্যে ডাইজেশনটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, তাদের সেলের ভিতরেই কিন্তু ডাইজেশনটা হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে লেয়ার গুলো আমরা দেখে নিই। একদম লিউমেন আছে, লিউমেনের সাথে যে ফার্স্ট লেয়ারটা অ্যাটাচ থাকে, ফার্স্ট লেয়ার যদি ভিতর দিক থেকে দেখো, আমরা যদি ভিতরের দিক থেকে বাইরের দিকে এগোই তাহলে আমাদের যে ফার্স্ট লেয়ার তাকে বলা হয় মিউকোসা লেয়ার। কি বলা হয়, তাকে বলা হচ্ছে আমাদের মিউকোসা লেয়ার। ফার্স্ট লেয়ারের নাম দেখো মিউকোসা লেয়ার। দেখো তাহলে এক নম্বরে কি আছে আমাদের মিউকোসা লেয়ার। এই যে মিউকোসা লেয়ার তার ভিতরে আমরা কি কি জিনিস পাবো, তার ভিতরে পাবো আমরা রুগে। রুগেটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় স্টোম্যাক। কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় স্টোম্যাকে পাওয়া যায়। রুগে মানে একটা খাঁজ, ঢেউ খেলানো খাঁজের মতো। স্টোম্যাক যখন করিয়েছিলাম আগের দিন সেখানে বলা ছিল। তাহলে রুগেটা কোথায় পাবো আমরা, স্টোম্যাকে পাবো। ভিলি ওই একই রকমেরই প্রজেকশন, মানে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে ভিলি কোথায় দেখতে পাওয়া যায়, ভিলি দেখতে পাওয়া যায় আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের ভিলি, আর রুগে দেখতে পাওয়া যায় আমাদের স্টোম্যাকের মধ্যে। এবারে গবলেট সেল তো পুরো মিউকাস কন্টেন্স করছে, মানে মিউকোসা লেয়ারে গবলেট সেল থাকে যে কন্টিনিউয়াসলি মিউকাস সিক্রেশন করে, যাতে স্টোম্যাকটাকে আমরা লিখি না গবলেট নেক সেল ছিল। তো এই গবলেট সেল কি করে, গবলেট সেল কন্টিনিউয়াসলি একটা মিউকাস সিক্রেশন করছে, যেটা স্মল ইন্টেস্টাইনের থেকে বেশি ইম্পর্টেন্ট লার্জ আমাদের স্টোম্যাকে। কেন, স্টোম্যাকে হাই কনসেন্ট্রেশনের HCl থাকার জন্য মাসেল গুলো ড্যামেজ হতে পারে, যাতে সেই HCl এর হাত থেকে স্টোম্যাকের যে ওয়াল আছে সেই ওয়ালটাকে যাতে প্রোটেকশন করা যায়, সেই জন্য কিন্তু হাই কনসেন্ট্রেশনে কিন্তু আমাদের মিউকাস কিন্তু সিক্রেশন করছে, কে না আমাদের গবলেট সেল। বোঝা গেল। তাহলে আপাতত আমরা কি দেখলাম, সব থেকে যে ইনার লেয়ার তাকে বলা হয় মিউকোসা লেয়ার। এই মিউকোসা লেয়ারের মধ্যে রুগে, ভিলি, গবলেট সেল, আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ হরমোন সিক্রেটরি সেল, চিপ সেল, প্যারাইটাল সেল, সমস্ত সেল বা গ্ল্যান্ড, আমি বারবার বলেছিলাম আগের ক্লাসে, সমস্ত সেল বা গ্ল্যান্ড সেটা কিন্তু আমাদের মিউকোসা লেয়ারেই থাকে। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যত রকমের গ্ল্যান্ড আছে, একটা এক্সেপশন আছে সেটা পরে আসছি, সবগুলো কিন্তু আমাদের মিউকোসা লেয়ারের ভিতরেই তুমি পাবে। বোঝা গেল, মিউকোসা লেয়ারের ভিতরে পাবে। আগের ক্লাসটা যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবে যে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে মিউকোসা যদি দেখা যায় গ্ল্যান্ডটা একটু ছোট হবে, সাব মিউকোসাতে যদি কোনো গ্ল্যান্ড থাকে সেটা অনেকটা ডিপলি ভিতরের দিকে আছে, তো সেটা অন্যরকম। তো এটা মিউকোসা। মিউকোসার ভেতরে তাহলে কি আছে, রুগে আছে, বিলি আছে, গবলেট সেল আছে, বিভিন্ন রকমের গ্ল্যান্ড আছে, হরমোন সিক্রেটরি গ্ল্যান্ড আছে, এনজাইম সিক্রেটরি গ্ল্যান্ড আছে, HCl সিক্রেটরি গ্ল্যান্ড আছে।
সমস্ত রকমের গ্ল্যান্ড সব কিন্তু তোমরা পাচ্ছ মিউকোসা লেয়ারে। তাহলে এইচসিএল সিক্রেটরি গ্ল্যান্ড, আমাদের হরমোন সিক্রেটরি গ্ল্যান্ড যেটা ডাইজেশনে হেল্প করছে, আমাদের এনজাইম সিক্রেটরি গ্ল্যান্ড সব কিন্তু আমরা পাবো মিউকোসা লেয়ারে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট লেয়ারে এসো। মিউকোসার পরের লেয়ারের নাম হচ্ছে আমাদের সাব মিউকোসা। আচ্ছা, মিউকোসার তিনটে ভাগ আছে, তিনটে লেয়ার আছে, এর ভিতরে আবার লেয়ার আছে, লেয়ার গুলো দেখে নি। এক নম্বর হচ্ছে আমাদের এপিথেলিয়াম লেয়ার, 2 নম্বর পোর্শন হচ্ছে আমাদের ল্যামিনা প্রপিয়া, আর হচ্ছে আমাদের মাসকুলারিস লেয়ার হচ্ছে আমাদের স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়। দেখো, তাহলে এপিথেলিয়াম লেয়ার, ল্যামিনা প্রপিয়া, মাসকুলারিস, মিউকোসা, টোটাল 3টে মাসেলের লেয়ার পাবো মিউকোসার ভিতরে। তাহলে এপিথেলিয়াল লেয়ার সব থেকে বাইরে, তারপর ল্যামিনা প্রপিয়া, তারপর মাসকুলারিস, মিউকোসা। তাহলে এই যে এটা কেমন হবে, এপিথেলিয়ালটা হবে আমাদের কলিউমনার এপিথেলিয়াম। তাহলে কেমন হবে, কলিউমনার এপিথেলিয়াম। আর ল্যামিনা প্রপিয়াটা কি হবে, এটা অ্যারিওলার কানেকটিভ টিস্যু। এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, ল্যামিনা প্রপিয়াতে কেমন কানেকটিভ টিস্যু দেখতে পাওয়া যায়, তখন লিখতে হবে অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তাহলে ল্যামিনা প্রপিয়াতে দেখতে পাওয়া যায় অ্যারিওলার কানেকটিভ টিস্যু। আর ল্যামিনা প্রপিয়ার পরে যে লেয়ার আছে মাসকুলারিস মিউকোসা লেয়ার, তাহলে এই যে আমাদের মাসকুলারিস মিউকোসা লেয়ার, এই লেয়ারটা কিন্তু স্মুথ মাসেলস, মানে যেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। তাহলে এটা কিন্তু আমাদের চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা অনলি ইনভলেন্টারি মাসেল, মানে স্কেলিটাল মাসেলস, যেটা আমাদের বোনের সাথে অ্যাটাচ থাকে, অনলি সেই মাসেলটা আমাদের কন্ট্যাক্টে থাকে। মানে আমরা চাইলে সেটাকে মুভ করতে পারবো, হাতটাকে আমি এরকম করতে পারবো, কিন্তু আমি চাইলে স্টোমাককে স্টপ করে দিতে পারবো না, কারণ সেটা স্মুথ মাসেল দিয়ে তৈরি। তাহলে কি হলো, মিউকোসা লেয়ারে আমরা পেলাম এপিথেলিয়াম লেয়ার, যেটা কলিউনার এপিথেলিয়াম, ল্যামিনা প্রপিয়া, এটা হচ্ছে আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, মাসকুলারিস মিউকোসা, স্মুথ মাসেল দিয়ে তৈরি হলো। ঠিক আছে, এবারে 2 নম্বরে এসো, তার নাম হচ্ছে আমাদের সাব মিউকোসা। তাহলে এই সেই সাব মিউকোসা যেখানে কিন্তু ব্রুনার্স গ্ল্যান্ড থাকে। তাহলে কি গ্ল্যান্ড থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট ইন সাব মিউকোসা। এটা একটাই এই পজিশন, একমাত্র সাব মিউকোসা লেয়ার থেকে একটাই গ্ল্যান্ড তৈরি হয়, তার নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ডই একমাত্র গ্ল্যান্ড যেটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে যে জিআই ট্র্যাক্ট আছে তার সাব মিউকোসা লেয়ার থেকে তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এও বলে দিয়েছিলাম আগের ক্লাসে, যে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে সে কি সিক্রেশন করে, অ্যালকালাইন মিউকাস। কি সিক্রেশন করে, অ্যালকালাইন মিউকাস। সেই অ্যালকালাইন মিউকাস কি করে, আমাদের যে ডিওডিনাম আছে সেই ডিওডিনামে অ্যাসিড মিডিয়ামটাকে অ্যালকালাইন মিডিয়াম পিএইচ 7.8 পর্যন্ত নিয়ে যেতে হেল্প করে। একমাত্র যে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড হেল্প করে তা নয়, কিন্তু ব্রুনার্স গ্ল্যান্ডের কন্ট্রিবিউশন অনেকটাই। তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের সাব মিউকোসা লেয়ার থেকে সেটা লিউমেনের দিকে আসছে। তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড কোথায় পাবো, অনলি ডিওডিনাম, মানে স্মল ইন্টেস্টাইনে পাবো। এটা কিন্তু স্টোমাকে আমরা পাবো না বা ইসোফেগাসে পাবো না, এটা মনে রাখতে হবে। সাব মিউকোসা লেয়ার অফ স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম, যেখানে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, হুইচ সিক্রেট অ্যালকালাইন মিউকাস। তাহলে হুইচ নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিক মিডিয়াম এন্ড কনভার্ট ইট ইনটু দ্য অ্যালকালাইন মিডিয়াম। তাহলে যেটা অ্যালকালাইন মিডিয়ামে কি করে, কনভার্ট করতে হেল্প করে। তারপরে যেসব তারপরের লেয়ারের নাম হচ্ছে মাসকুলারিস লেয়ার। কি নাম, বা মাসেল লেয়ার, তার নাম মাসেল লেয়ার। সেই মাসেল লেয়ারের দুটো ভাগ, একটা হচ্ছে আউটার লংগিটিউডিনাল মাসেল আর একটা হচ্ছে ইনার সার্কুলার মাসেল। তাই দেখো, তাহলে যেটা গ্রিন কালার, আবার বলছি রেড কালারেরটা হচ্ছে মিউকোসা, গ্রিন কালারেরটার নাম হচ্ছে সাব মিউকোসা। তারপরে সাব মিউকোসার পরে দেখো এইটা যে আমরা দেখছি 3 নম্বরে দিচ্ছি আমরা, যেটা সেটা হচ্ছে ইনার সার্কুলার মাসেল। তাহলে এটা 3 না দিয়ে এটাকে আমি এইভাবে দিই 1, কেন 1 আর 2 মিলেই হবে আমাদের 3। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের ইনার সার্কুলার মাসেল, যেটা গোল 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 সার্কেল করা। তারপরে আছে আউটার লংগিটিউডিনাল মাসেল, এটা 2 হবে এই দিক থেকে দেখলে। তাহলে এই দুটো মিলেই কিন্তু আমাদের 3 মাসকুলার লেয়ার, বুঝা গেল। তাহলে 1 2 3, তাহলে আউটার লংগিটিউডিনাল মাসেল, তার ভিতরে আছে ইনার সার্কুলার মাসেল। তাহলে এই দিক থেকে দেখলে প্রথমে মিউকোসা, সাব মিউকোসা, ইনার সার্কুলার মাসেল, আমাদের আউটার লংগিটিউডিনাল মাসেল, লাস্টে যেটা আছে যে কভারিং এর নাম, সেটার নাম হচ্ছে সেরোসা। যে কোনো আমাদের গ্ল্যান্ড হোক বা কোনো ডাইজেস্টিভ সিস্টেম হোক, তার বাইরে যে কভারিং তো থাকবে একটা, এর কভারিং এর নাম কি, সেরোসা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। তাহলে ভিতরে আছে লিউমেন, তারপরে হচ্ছে আমাদের মিউকোসা, তারপরে সাব মিউকোসা, তারপর ইনার সার্কুলার মাসেল, তারপর আউটার লংগিটিউডিনাল মাসেল, আর শেষ লাস্টে আছে আমাদের সেরোসা।
তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলে আই থিঙ্ক তোমরা পেরে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কি জানলে, আমাদের সাব মিউকোসা লেয়ারে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড। সেই ব্রুনার্স গ্ল্যান্ড কি করে? ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ হলো অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করা। সেই অ্যালকালাইন মিউকাস কি করে? ডিওডিনামে অ্যাসিডিক মিডিয়ামটাকে অ্যালকালাইন মিডিয়ামে ট্রান্সফার করে। ঠিক আছে, এই পর্যন্ত দেখে নাও। এবারে এটা দেখা হয়ে গেলে বেশ কিছু জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, যেটা এই হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট রিলেটেড, যেটা না জানলে হবে না, এটা পরীক্ষায় আসে, বারবার এসছে আর কি। সালের কোশ্চেন যদি দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অবশ্যই পাবে। যেমন সেরোসাইজ অ্যাবসেন্ট ইন ইসোফেগাস, তাহলে ইসোফেগাস ইজ অলসো দা পার্ট অফ দা হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট, মানে ইসোফেগাস ইজ অলসো দা পার্ট অফ দা জিআই ট্র্যাক্ট হুইচ ল্যাক দা লেয়ার সেরোসা, যেখানে সেরোসা লেয়ারটা থাকে না, অ্যাবসেন্ট থাকে। তাহলে সেরোসা তো অ্যাবসেন্ট বলে দিল, তাহলে এখানে তো বলে দেওয়া হলো কি সেরোসা ইজ অ্যাবসেন্ট। সেরোসা ইজ অ্যাবসেন্ট কোথায়? ইসোফেগাস। তাহলে ইসোফেগাসে কিন্তু সেরোসা লেয়ারটা অ্যাবসেন্ট। তাহলে সেই ইসোফেগাসের পরিবর্তে কোনো না কোনো লেয়ার তো থাকবে, তার নাম হচ্ছে আমাদের টিউনিকা অ্যাডভান্টিসিয়া। দেখো বলছে সেরোসা ইজ অ্যাবসেন্ট ইসোফেগাস, ইট হ্যাজ টিউনিকা অ্যাডভান্টিসিয়া। তাহলে সেরোসার পরিবর্তে কে থাকে? টিউনিকা অ্যাডভান্টিসিয়া। নেক্সট দেখো, বলছে মেসেন্টারি ইজ এ ফোল্ড, তাহলে একটা ফোল্ডের নাম করা হচ্ছে, তার নাম হচ্ছে মেসেন্টারি। মেসেন্টারি ইজ ফোল্ড, এটা একটা এ হবে, মেসেন্টারি ইজ আ ফোল্ড, এটা এমন একটা ফোল্ড of mesentery is a fold of connective tissue which connect the intestine to the abdominal wall। তাহলে ইন্টেস্টাইন কে যদি অ্যাবডোমিনাল ওয়ালে যদি অ্যাটাচ করতে হয়, তাহলে ইন্টেস্টাইন কে যদি অ্যাবডোমিনাল ওয়ালে অ্যাটাচ করতে হয়, তাহলে কাকে লাগবে? তার নাম হচ্ছে আমাদের মেসেন্টারি ফোল্ড, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নিলে। নেক্সট এসো, বলছি ইন স্টোম্যাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টোম্যাকে একটা এক্সট্রা মাসেলের লেয়ার থাকে, যেহেতু স্টোম্যাকটা অনেকটা ডাইজেশন করে, অনেকটা মোটা হয়, তো তার নাম হচ্ছে অবলিক মাসেলস। তাহলে কি এটা? এটা অবলিক মাসেলস। তাহলে স্টোম্যাকে যে মাসেল থাকে, একটা এক্সট্রা মাসেল থাকে যার নাম হচ্ছে অবলিক মাসেলস, যেটা কোথায় প্রেজেন্ট থাকে? সেটা বিটুইন সাব মিউকোসা এন্ড সার্কুলার মাসেলস। তাহলে সাব মিউকোসা এন্ড সার্কুলার মাসেলের মাঝখানে একটা এক্সট্রা লেয়ার থাকে, তার নাম হচ্ছে আমাদের অবলিক মাসেলস। তাহলে নাম কি? অবলিক মাসেল। তাহলে কি হতো? যদি স্টোম্যাক হতো তাহলে প্রথমে আসতো মিউকোসা, তারপরে সাব মিউকোসা, তারপরে আসতো অবলিক মাসেল, তারপরে হচ্ছে ইনার সার্কুলার মাসেল, আউটার লংগিটিউডাল মাসেল, আর বাইরে সেরোসা। তাহলে বুঝতে পারলে? তাহলে স্টোম্যাক oblique muscles are also present between submucosa and circular muscle। তাহলে এই যে গ্রিন কালারে যার নাম হচ্ছে আমাদের সাবমিউকোসা, তারপরে দেখতে পাচ্ছি ইনার সার্কুলার মাসেল। তাহলে এই ইনার সার্কুলার সাবমিউকোসার মাঝে এইখানে অবভিয়াসলি একটা না একটা লেয়ার এখানে থাকতো, পুরোটা কি, সেই লেয়ারের নাম হতো আমাদের অবলিক মাসেল। তাহলে সাবমিউকোসা এন্ড সার্কুলার মাসেলের মাঝখানে যদি কোনো একটা লেয়ার থাকতো, তাকে বলা হতো অবলিক মাসেলস হলো। আর কি দেখবে? সাবমিউকোসায় যে আমাদের ব্রুনাস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। তো ওভারঅল হচ্ছে এইটা আমাদের সবথেকে ইজি ভাবে, যদি তুমি হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্ট দেখতে চাও, তাহলে দিস ইজ দা বেস্ট ফর ইউ, এটা বেস্ট অপশন ফর ইউ। তুমি এটা দেখো, সেরোসা হচ্ছে আমাদের ইসোফেগাসে থাকে না, পরিবর্তে থাকে টিউনিকা অ্যাডভান্টিসিয়া। মেসেন্টারি একটা ফোল্ড, যেটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, কি করে না স্মল ইন্টেস্টাইনটাকে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্ট করে। আর স্টোম্যাকে কি হয়? অবলিক মাসেলস বলে একটা এক্সট্রা মাসেলস আছে, মাসেলের লেয়ার আছে, যেটা কোথায় থাকে? সাব মিউকোসা আর ইনার সার্কুলার মাসেলের মাঝখানে এই স্ট্রিপটের দাগ দিয়ে দিচ্ছে, এইখানটা থাকে। আর কি লেখা হচ্ছে? মিউকোসা কন্টেন রুগে, যেটা স্টোম্যাকে থাকে। ভিলি হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আর গল ব্লাডার তো থাকে যে কন্টিনিউয়াসলি মিউকাস সিক্রেশন করছে। আর কি বললাম? সেটা হচ্ছে আমাদের মিউকোসার আবার তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে এপিথেলিয়ামের লেয়ার পাওয়া যায়, যেটা কলিউমনার হয়। ল্যামিনা প্রপিয়া, যেটা হচ্ছে আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু, আর হচ্ছে মাসকুলারিস মিউকোসা, যেটা হচ্ছে আমাদের স্মুথ মাসেলস। তাহলে হিস্টোলজি অফ জিআই ট্র্যাক্টটা তোমরা একবার দেখে নাও, কারো স্ক্রিনশট লাগলে দেখে নাও।
এবারে দেখো, যেটা আমি এক্ষুনি বললাম যে পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি, যখন কোনো আমরা খাবার খেয়ে একটা এনগাল ঘেটে নিলাম আর কি, খাবারটা যখন ধীরে ধীরে আমাদের ইসোফেগাস থেকে স্টোম্যাকে, স্টোম্যাক থেকে স্মল ইন্টেস্টাইন থেকে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল গুলো লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটাম থেকে অ্যানাস থেকে বডির বাইরে বেরিয়ে গেল। তাহলে পুরো যে সিস্টেম আমাদের খাবার খাওয়া থেকে খাবার বডি থেকে বাইরে রিলিজ করা পর্যন্ত, মানে খাবার একটা খেলাম, ফুড একটাকে গিলে নিলাম, আমরা খেয়ে নিলাম, এবং সেখান থেকে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল বডির বাইরে বের করা পর্যন্ত পুরোটাই কিন্তু কার মাধ্যমে হয়, তা হচ্ছে আমাদের পেরিস্টালসিস। এটা কি করে হয়? মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে হয়। তাহলে এটা কিভাবে হয়? মাসেল কন্ট্রাকশন, দু রকমের মাসেল থাকে, সার্কুলার মাসেল, লংগিটুডিনাল মাসেল, একটু আগেই পড়ানো হয়েছে। ওই সার্কুলার মাসেল আর লংগিটুডিনাল মাসেল যেটা হিস্টোরিতে করালাম, তার কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে কিন্তু ফুডগুলো নিচের দিকে যায়। তো এটা এতটাই পাওয়ারফুল, মানে এই সিস্টেমটা যদি কোনো একটা লোককে উল্টে দেওয়া হয়, মানে তোমার পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয় নিচে, তাকে যদি খাবার মুখে দিয়ে সে একবার যদি এনগাল করে নেয়, একবার যদি ফার্স্ট পেরিস্টালসিস সে যদি করে নেয়, সেই খাবার কিন্তু স্টোম্যাকে গিয়েই থামবে, সেটা বাইরে বেরিয়ে যাবে না। বুঝে গেল? তাহলে কি বলছে পেরিস্টালসিস কি জিনিস? বলছে পেরিস্টালসিস ইজ ইনভলেন্টারি ওয়েভ। দেখো এখানটা একটা কিন্তু জিনিস তোমাদের বলে দিই, এখানে বলা হয়েছে যে পেরিস্টালসিস ইজ এ ইনভলেন্টারি ওয়েভ অফ কন্ট্রাকশন, মানে যেটা আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু এইখানটায় একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা ইসোফেগাস দেখি, তাহলে এটা তো আমাদের নাসাল ক্যাভিটি, এইটা বাক্কাল ক্যাভিটি, এইটা ফ্যারিংস, ফ্যারিংস থেকে এটা ট্রাকিয়া বেরিয়ে গেল, আর এইটা হচ্ছে আমাদের ফুড পাইপ, যেটা নিচের দিকে নামবে। তাহলে এটা কি? এটা ইসোফেগাস, এটা আমাদের ইসোফেগাস। ইসোফেগাসে যখন এই ফার্স্ট টাইম খাবারটা এনগাল করলাম, ফুডটা যখন আমাদের এই ফার্স্ট টাইম এখানটায় পেরিস্টালসিস হলো, ফার্স্ট পেরিস্টালসিস, ফার্স্ট। তাহলে এইখানটায় যে ফার্স্ট টাইম যে পেরিস্টালসিস করলাম, এটা ফার্স্ট টাইম, সেটা কিন্তু ভলেন্টারি। কেন? ফার্স্ট টাইম যখন আমরা কোনো খাবার খেয়ে নিই, সেটা আমরা ফিল করতে পারি যে খাবারটা আমরা গিলে নিলাম। তাহলে ফার্স্ট টাইম যদি আমরা সেটা ফিল করতে না পারি, বুঝতেই পারবো তো খাবার খেয়েছি কি খাইনি। তাহলে ইসোফেগাসে ফার্স্ট টাইম যেটা হবে আমাদের, সেটা হলো আমাদের ভলেন্টারি। তারপরে আর শেষ পর্যন্ত কিন্তু আমরা ফিল করতে পারবো না যে খাবার, যে ফুডটা কিভাবে মুভমেন্ট করে করে নিচের দিকে নামছে। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট টাইম খাবারটা যখন আমরা এনগাল করব, তখন সেটা কিন্তু ভলেন্টারি, বাদবাকি কিন্তু আমাদের ইনভলেন্টারি। তাই লেখা হয়েছে পেরিস্টালসিস ইজ ইনভলেন্টারি ওয়েভ অফ কন্ট্রাকশন। 2 মার্কসে দিলে এই 3টে পয়েন্ট প্লাস এই ডায়াগ্রাম দিলে 2 তে 2 একদম শিওর কনফার্ম যে 2 মার্কসে ফুল মার্কসই দেওয়া হবে, এটা বোর্ডে আসে। আর এমসিকিউ তে দিলে তো মেডিকেলে তো অবশ্যই পেরে যাবে। তারপরে কি বলছে? হুইচ পাসেস ফ্রম ওরাল টু অ্যানাল রিজিয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা দেখো, যেটা বলছে ওরাল টু অ্যানাল রিজিয়ন। মানে শুধুমাত্র যে ইসোফেগাসে পেরিস্টালসিস হচ্ছে তা কিন্তু নয়, ইসোফেগাস ছাড়াও আমাদের স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে আমাদের রেকটাম পর্যন্ত পুরো যে সিস্টেম, পুরো যে আমাদের জিআই ট্র্যাক্ট বা অ্যালিমেন্টারি ক্যানাল, পুরোটাতেই কিন্তু আমাদের পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমেই কোনো একটা ফুড পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। সে ডাইজেস্টেড হতে পারে, আনডাইজেস্টেড হতে পারে। বোঝা গেল? তাহলে কি বলছে? পেরিস্টালসিস ইজ involuntary wave of contraction which passes from oral to the anal region and propels the food forward. তাহলে খাবারটাকে সামনের দিকে এগোতে হেল্প করছে, মানে আমরা খাবার খেলে সেটা স্টোমাকের দিকে নিয়ে যেতে হেল্প করছে। তারপরে কি বলছে? ইট ইজ সো স্ট্রং দ্যাট উই ক্যান সোয়ালো ইভেন হোয়াইল হ্যাঙ্গিং আপসাইড ডাউন। এটা এতটাই স্ট্রং এই পেরিস্টালসিস মুভমেন্টটা, কোন একটা মানুষকে যদি হ্যাঙ্গিং করে ঝুলিয়ে তাকে গালে খাবার দিয়ে দেওয়া এবং সে যদি ফার্স্ট টাইম সেটাকে এনগাল করে নেয়, গিলে ফেলে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু ওই ব্যাক সেই চলতে থাকবে, মানে স্টোম্যাক পর্যন্ত গিয়েই সব থামবে। এবারে বলছে ইট ইজ রেগুলেটেড বাই মেডুলা অবলাঙ্গাটা অফ ব্রেন। তো জিজ্ঞেস করা হয়, এটা কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ মেডিকেল পারপাস, নিটে তো আসেই, যে বলছে ব্রেনের কোন পোর্শনটা এই পেরিস্টালসিসটাকে কন্ট্রোল করে।
তাহলে ব্রেনের যে মেডুলা অবলাঙ্গাটা পোর্শন আছে, এই যে আমাদের মেডুলা অবলাঙ্গাটা পোর্শন ব্রেনের, এই মেডুলা অবলাঙ্গাটা পোর্শনটা কিন্তু আমাদের পেরিস্টালসিসটাকে কন্ট্রোল করে, বোঝা গেল? এবার হচ্ছে রেগুলেটেড বাই মেডুলা অবলাঙ্গাটা। এবারে একটা ওভারঅল ডায়াগ্রাম দেওয়া আছে, ফুডটাই নিচের দিকে আসছে আর কি। তাহলে এইখানে মাসেল কন্ট্যাক্ট করে নামিয়ে দিল, আবার রিল্যাক্স করে গেল, আবার খাবারটা যেই যেতে নিচের দিকে নেমে গেল, আবার ঠিক তার ব্যাক সাইডে সার্কুলার মাসেল কন্ট্যাক্ট করলো, আবার ফুডটা নেমে গেল, আবার ফুডটা নেমে এসে আবার এখানে কন্ট্রাকশন করলো, আবার ফুডটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই করে করে খাবার আমাদের যে ফুড যেটা আমাদের ইসোফেগাসে আছে সেটা কিন্তু ধীরে ধীরে স্টোমাকের দিকে যাচ্ছে। তাহলে কন্ট্রাকশনের মাধ্যমে কোন মাসেল কন্ট্রাক্ট করছে? সার্কুলার মাসেল। সার্কুলার মাসেলের কন্ট্রাকশনের জন্য ফুডটা কিন্তু নিচের দিকে মুভ করছে। এটা ওভারঅল একটা শর্ট নোট। পেরিস্টালসিস এনাফ, এইটুকু জানলেই হবে যে আমাদের পেরিস্টালসিস ইনভলেন্টারি ওয়ে, কিন্তু ফার্স্ট টাইম যখন আমরা এনগাল করব তখন কিন্তু সেটা কিন্তু ভলেন্টারি। তারপর হচ্ছে আমাদের হুইচ পাসেস ফ্রম দ্য ওরাল টু অ্যানাল রিজিয়ন, ইট ইজ সো স্ট্রং যে হ্যাঙ্গিং করে দিলে অসুবিধা হবে না। আর আমাদের এটা মেডুলা অবলাঙ্গাটা এটাকে কন্ট্রোল করে, দেখে নাও। তাহলে ওভারঅল ডায়াগ্রামের মাধ্যমে একবার দেখে নি। আমি যে বলছিলাম না খাবার ইনগাল করা বা ডিগ্লুটিশন করা, তাহলে সেটা বলছে কি আমাদের সোয়ালোইং অর ডিগ্লুটিশন ইজ এ কমপ্লেক্স রিফ্লেক্স mechanism by which food is pushed from the oral cavity into the pharynx। তাহলে খাবারকে ওরাল ক্যাভিটি থেকে আমাদের ফ্যারিংসে যে মুভ করা হচ্ছে তাকেই বলা হচ্ছে আমাদের ডিগ্লুটিশন। তাহলে কি বলা হচ্ছে? ডিগ্লুটিশন। তাহলে সোয়ালোইং কি? যখন ওরাল ক্যাভিটি থেকে ফুডটাকে ফ্যারিংসে সেট করা মানে পাঠানো হচ্ছে আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্যারিংস। ফ্যারিংস থেকে যখন ইসোফেগাসে যায় তখন একটা পেরিস্টালসিস হয়, সেটা স্কেলিটাল মাসেলস এর মতো ফিল হয়, মানে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, মানে স্কেলিটাল মাসেলস মানে ভলেন্টারি। সব থেকে ভালো লেখা হতো যদি এটা ভলেন্টারি লিখি, কি হবে? ভলেন্টারি মাসেলস আছে, ঠিক আছে। তার ইসোফেগাস থেকে যখন স্টোমাকে ঢুকছে তখন কিন্তু সেটা আমরা ফিল করতে পারবো না, কেননা এখানটাতে কি হয়? এটা ইনভলেন্টারি। তাহলে এইটা পুরোটা এটা ভলেন্টারি, তো তাহলে এই যে সেকেন্ড এটা ফার্স্ট হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের হবে ইনভলেন্টারি। ঠিক আছে, স্টোমাকে চলে গেল। আরেকটা জিনিস মনে রাখতে হয় যেটা খুব ইম্পর্টেন্ট ইসোফেগাসের ক্ষেত্রে, অনলি মিউকাস প্রডিউসিং গ্ল্যান্ড প্রেজেন্ট, নো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখানে কিন্তু ডাইজেশন করার মতো কোনো গ্ল্যান্ড থাকে না। তাহলে ইসোফেগাসে ডাইজেশনের জন্য কোনো গ্ল্যান্ড থাকে না, কিন্তু মিউকাস সিক্রেশনের জন্য গ্ল্যান্ড থাকে। সেই জন্য আমাদের বাক্কাল ক্যাভিটিতে যে খাবারটা মানে ফুডটা ডাইজেশন স্টার্ট হলো, সেটা যখন ইসোফেগাস থেকে পাস করে তখন তার সাথে কোনো নতুন করে কোনো এনজাইম কিন্তু অ্যাড হয় না, কিন্তু মিউকাস সিক্রেশন হয় যাতে স্মুথলি ওটা পাস করে যেতে পারে। কিন্তু ডাইজেশন কন্টিনিউয়াস চলতে থাকে, ডিসকন্টিনিউয়াস হয় না। কিন্তু ডাইজেশন কিন্তু ইসোফেগাস থেকে যখন স্টোমাকে যায় তখন কিন্তু কন্টিনিউয়াসলি ডাইজেশন চলে, কিন্তু কোন রকম ডাইজেস্টিভ গ্ল্যান্ড নেই সেখানটায়, মিউকাস সিক্রেটরি গ্ল্যান্ড আছে, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নাও। এবারে আমরা এইটা বোঝা হয়ে গেল, এবারে আমরা ওই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ওভারঅল ডায়াগ্রামের সাহায্যে আমরা কি করে ডাইজেশন হয় সেটা দেখে নেবো, নিলে আজকের মতো আমাদের হয়ে যাবে। তাহলে এবারে দেখো ডাইজেশন অফ ফুড। তাহলে ওভারঅল তো বলা হয়েছিল, তো আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এটাকে ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখে নেব। দেখে নিলে মোটামুটি যে কোনো বই যদি তুমি ডিটেলে পড়ো দেখবে এই সব কটা রিয়াকশনই তুমি সেখানে পাবে এবং তোমার সেটা পড়তে অনেক ইজি লাগবে, তাই তো। তো দেখে নি, তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা দেখে নি। বলছে কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের স্টার্চ পড়ে, সেলুলোজ পড়ে, তাই তো। তো স্টার্চও একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স আর আমাদের সেলুলোজও একটা কমপ্লেক্স, মানে এই গ্লুকোজ জুড়ে 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 স্টার্চ তৈরি হয়, আবার গ্লুকোজ জুড়ে 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 আমাদের আবার সেলুলোজও তৈরি হয়, আবার গ্লাইকোজেনও তৈরি হয়। তো গ্লাইকোজেন লিভারে স্টোর থাকে, যেটা আমাদের যখন দরকার পড়ে সেটা থেকে ব্রেকডাউন করা হয়, তাকে বলা হয় কি বলা হয়? গ্লাইকোজেনোলাইসিস উইথ দ্য হেল্প অফ গ্লুকাগন হরমোন। তাহলে কি হয়? সেখান থেকে আমরা গ্লুকোজ পাই, সেখান থেকে এনার্জি পাই। তো আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের স্টার্চ যখন একটা বয়েল কন্ডিশনে থাকতে হবে, এটা বয়েল থাকতে হবে, কি থাকতে হবে? বয়েল। যদি বয়েল থাকে
তাহলে সেটা কিন্তু আমাদের যে বাক্কাল ক্যাভিটি, যে স্যালাইভা, স্যালাইভার ভিতরে যে টায়ালিন থাকে, তাহলে এটা কোথা থেকে সিক্রিশন হয়? স্যালাইভা থেকে। স্যালাইভা থেকে সিক্রেট করে কে? টায়ালিন। সেই টায়ালিন কি করলো? স্টার্চকে ব্রেকডাউন করলো প্রথমে মল্টোজ, আইসোমল্টোজ আর আমাদের লিমিট ডেক্সট্রিন। তাই তিনটে আমাদের পার্টিকেলে ব্রেকডাউন করলে এরা সব ডাইস্যাকারাইড। এটা পলিস্যাকারাইড, এটা পলিস্যাকারাইড, পলি। আর এগুলো সব হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। তাহলে খুব কম পার্সেন্ট, 10 থেকে 15%। তাহলে স্টার্চ কি করলো? মল্টোজ, আইসোমল্টোজ, লিমিট ডেক্সট্রিন বাক্কাল ক্যাভিটি থেকে যে এনজাইম বের হচ্ছে স্যালাইভা, তার সাহায্যে করে নিল। আমাদের স্টোমাকের মধ্যে কোন রকম কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না, তাই আমাদের ওই যে বোলাস, মানে গালে যে খাবারটা ছিল আমাদের স্যালাইভা প্লাস ফুড, তাকে বলা হচ্ছিল বোলাস। তাহলে সেটা কিন্তু আমাদের ডিরেক্ট এবার বাক্কাল ক্যাভিটি থেকে ডাইজেশন হবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। মজার ব্যাপার হলো স্মল ইন্টেস্টাইনে দু রকমের এনজাইম বেরোয়। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, তার ভিতরে কোনো কোনো এনজাইম থাকে, আর থাকে হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল জুস, সেখানেও বিভিন্ন এনজাইম থাকে। কিন্তু একটা কথা মনে রাখবে, ডাইজেশন কিন্তু শুরু হয় বাক্কাল ক্যাভিটি, কখনো প্রোটিনের ক্ষেত্রে দেখলে আমাদের স্টোম্যাক, ফ্যাটের ক্ষেত্রে দেখলে স্টোম্যাক, কিন্তু শেষ হবে স্মল ইন্টেস্টাইনে উইথ দ্য হেল্প অফ ইন্টেস্টিনাল জুস। তাহলে ইন্টেস্টিনাল জুসের সাহায্যেই কিন্তু আমাদের ডাইজেশনটা শেষ হবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? আমাদের স্টার্চ, মল্টোজ, আইসোমল্টোজ, লিমিট ডেক্সট্রিনস। তাহলে এবার হচ্ছে রিমেনিং স্টার্চ, যেটা বাকিটা পড়ে আছে, সেটা হবে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা প্যানক্রিয়াস রিলিজ করছে। এটা কি? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটাকে প্যানক্রিয়াস রিলিজ করছে। প্যানক্রিয়াস রিলিজ করছে। সেই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করলো? রিমেনিং স্টার্চকে মল্টোজ, আইসোমল্টোজ, লিমিট ডেক্সট্রিনের মধ্যে ট্রান্সফার করলো। তাহলে মল্টোজ, আইসোমল্টোজ আর লিমিট ডেক্সট্রিনে ট্রান্সফার করলো। তাহলে উইথ দ্য হেল্প অফ প্যানক্রিয়াটিক জুস, এটা কোথায়? স্মল ইন্টেস্টাইন। উইথ দ্য হেল্প অফ প্যানক্রিয়াটিক জুস, স্মল ইন্টেস্টাইন। এবারে তখন এই ফুডটা ধীরে ধীরে যখন আমাদের ওই স্মল ইন্টেস্টাইনে ইন্টেস্টিনাল জুস যখন মিশছে, কি বলছে? স্মল ইন্টেস্টিনাল জুস যখন মিশছে, তখন আরো অল্প পরিমাণ, যে পরিমাণ স্টার্চ মিশেছিল সেটা ফাইনালি মল্টোসে তো যাবেই, প্লাস যে ডাইস্যাকারাইড, এগুলো যে ডাইস্যাকারাইড না, সবগুলো ট্রান্সফার করবে মোনোস্যাকারাইডে। তাই দেখো আইসোমল্টোজ সেটা ট্রান্সফার করলো কোথায়? একটা গ্লুকোজ আর একটা হচ্ছে গ্লুকোজ। তাহলে আইসোমল্টোজ কোথায় ট্রান্সফার করলো? দুটো গ্লুকোজে ট্রান্সফার করলো। কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ আইসোমল্টেজ, যেটাকে রিলিজ করেছে কে? স্মল ইন্টেস্টাইন কিন্তু এটাকে রিলিজ করেছে উইথ দ্য হেল্প অফ ইন্টেস্টিনাল জুস। এই আইসোমল্টেজ ব্রেকডাউন করলো গ্লুকোজ, আমাদের গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এবারে আমাদের সুক্রোজ, চিনি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ল্যাকটোজ, এটাও একটা ডাইস্যাকারাইড, যেটা হচ্ছে মিল্ক সুগার বলা হয়। এটা ব্রেকডাউন করে কি করলো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ফাইনালি আমরা মল্টোজ, এই যে লিখছিলাম মল্টোজ, এটা ব্রেকডাউন করলো উইথ দ্য হেল্প অফ মল্টেস। যত এনজাইমের নাম আছে দেখো, টেস, অ্যামাইলেস, আইসোমল্টেস, সুক্রেস, ল্যাকটেস, মল্টেস, যত এনজাইম আছে তার শেষে এস আছে। আর যেগুলো হচ্ছে সাবস্ট্রেট, এগুলো সব কি? সাবস্ট্রেট। স্টার্চ, আইসোমল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। এই যে মল্টোজ তাহলে ব্রেকডাউন করলো গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে এখানে দুটো গ্লুকোজ পেলাম, এখানে গ্লুকোজ গ্যালাক্টোজ পেলাম ল্যাকটোজে, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, আইসোমল্টোজ অলসো গ্লুকোজ এন্ড গ্লুকোজ, আর স্টার্চ হচ্ছে মল্টোজে যায়। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য কার্বোহাইড্রেট মেটাবলিজম, কার্বোহাইড্রেট যে ডাইজেশন ব্রেকডাউন হলো, সেটা তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও লাগলে।
তাহলে এবার দেখে নাও আমাদের ডাইজেশন অফ ফুডের প্রোটিন পোর্শনটা, ঠিক আছে। তাহলে আগের দিন বলা হয়েছিল কোন কোন এনজাইম আমাদের স্টোম্যাকে অ্যাক্টিভেট হচ্ছে, সেটা হচ্ছে পেপসিন ছিল। অ্যাকচুয়ালি বেরোয় রিলিজ করে কি স্টোম্যাকে পেপসিনোজেন, সেই পেপসিনোজেন অ্যাক্টিভেট হয় উইথ দ্য হেল্প অফ HCl। তাহলে পেপসিনোজেন ট্রান্সফার হয়ে যায় পেপসিনে। সেরকম আমাদের স্মল ইন্টেস্টাইন ডিওডিনামে বেশ কিছু ছিল, যেমন আমাদের ট্রিপসিনোজেন হিসেবে বেরোয়, এটাকে অ্যাক্টিভেট করে কি এন্টেরোকাইনেস। তাহলে এন্টেরোকাইনেস একবার যখন ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে, ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন করে দেয়, তখন সেই ট্রিপসিন বাকি সমস্ত ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে, প্লাস আমাদের কি লিখেছে এটা, কাইমোট্রিপসিন। তা কাইমোট্রিপসিনোজেন ছিল ইনঅ্যাক্টিভ, তাকে অ্যাক্টিভেট করেছে। প্রো এলাস্টেস ছিল, তাকে অ্যাক্টিভেট করে কি করেছে এলাস্টেস। তাহলে এই সমস্ত এনজাইম গুলো আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে বেরোচ্ছে, সেটা কোত্থেকে, আমাদের প্যানক্রিয়াটিক জুস থেকে। বোঝা গেল? তাহলে প্যানক্রিয়াটিক জুস থেকে যারা বেরোচ্ছিল ইনঅ্যাক্টিভ কন্ডিশনে, তারা অ্যাক্টিভেট হলে হয় ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এলাস্টেস। তো এবার ওভারঅল যদি দেখা যায়, আর সিম্পল প্রোটিন, আমরা যে প্রোটিন খাই, সিম্পল প্রোটিন কিন্তু ডাইজেশন শুরু হয় উইথ দ্য হেল্প অফ পেপসিন। কোথায় না, সেটা হচ্ছে আমাদের স্টোম্যাক, যেখানে পিএইচ হচ্ছে অনলি 1.8, মানে এতটাই হাইলি অ্যাসিডিক। তাহলে কি হয়, স্টোম্যাকে ফার্স্ট আমাদের সিম্পল প্রোটিনের ডাইজেশন স্টার্ট হয়। তো সেটা কি হয়, পেপসিন, উইথ দ্য হেল্প অফ পেপসিন প্রথমে যায় সেটা অ্যাসিড মেটাপ্রোটিন, তারপরে প্রাইমারি প্রোটিয়েস, তারপরে সেকেন্ডারি প্রোটিয়েস, তারপরে হচ্ছে আমাদের পেপটোন। তাহলে বুঝতেই পারলে, তাহলে সিম্পল প্রোটিন যেটা আমরা খেলাম, সেটা উইথ দ্য হেল্প অফ পেপসিন এন্ড অলসো দ্য HCl it transform into the acid metaprotein, primary protease, secondary protease and পেপটোন। বোঝা গেল? এবার রিমেনিং যে প্রোটিন আছে সেটা চলে এলো কোথায়, আমাদের স্মল ইন্টেস্টাইনে ডিওডিনামে যে প্রোটিন আছে বা আমাদের পেপটাইড গুলো আছে, সেটা অ্যাক্টিভ এনজাইম। তাহলে কোন সেই অ্যাক্টিভ এনজাইম যেটা করানো হয়েছিল আগের ক্লাসে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এলাস্টেস। তাহলে এদের সাহায্য নিয়ে, এদের হেল্প নিয়ে কোথায় ট্রান্সফার করে, ডাইপেপটাইড আর অ্যামাইনো পেপটাইড। তাহলে কোথায় ট্রান্সফার করলো, এই পেপটাইড গুলো আর প্রোটিন গুলো, ওই পেপটোন যাই বলো, সেগুলো ডাইপেপটাইড আর অ্যামাইনো পেপটাইড। তাহলে কোথায় ট্রান্সফার করছে, দুটো জায়গায়, একটা হচ্ছে ডাইপেপটাইড, একটা হচ্ছে অ্যামাইনো পেপটাইড। এবার এই ডাইপেপটাইড আর অ্যামাইনো পেপটাইডকে কিন্তু স্মল ইন্টেস্টাইনের যে প্যানক্রিয়াটিক জুস সে ব্রেকডাউন করতে পারবে না। তাহলে প্যানক্রিয়াটিক জুস ডাইপেপটাইড আর অ্যামাইনো পেপটাইড পর্যন্তই কিন্তু ওটাকে ডাইজেশন করবে। ফাইনালি চলে এলো আমাদের এই অ্যামাইনো পেপটাইড যেটা ছিল, আর ডাইপেপটাইড তো আছেই, তো এদেরকে ব্রেকডাউন করবে কারা, ইন্টেস্টিনাল জুস। তাহলে কারা করবে, ইন্টেস্টিনাল জুস। এই ইন্টেস্টিনাল জুস কি করলো, তার নাম হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস আর ডাইপেপটাইডেস। এরা কি করলো, প্রথমে যে অ্যামাইনো পেপটাইড তৈরি হয়েছিল, প্রথমে কি তৈরি হয়েছিল, অ্যামাইনো পেপটাইড। সেই অ্যামাইনো পেপটাইড কি হলো, উইথ দ্য হেল্প অফ অ্যামাইনো পেপটাইডেস ইট ট্রান্সফর্ম ইনটু দ্য ডাইপেপটাইড। আর আগে থেকে ডাইপেপটাইড প্রেজেন্ট ছিল, তাই ডাইপেপটাইড অলসো ট্রান্সফর্ম ইনটু দ্য অ্যামাইনো অ্যাসিড উইথ দ্য হেল্প অফ ডাইপেপটাইডেস। তাহলে অ্যামাইনো পেপটাইড কে ট্রান্সফার করলো ডাইপেপটাইডে, আর ডাইপেপটাইডেস এই ডাইপেপটাইড এবং রিমেনিং যে আগে যে স্টার্ট মানে ছিল আর কি ডাইপেপটাইড, তাকে ট্রান্সফার করলো অ্যামিনো অ্যাসিড। তাহলে এই ফাইনাল প্রোডাক্ট কিন্তু আমাদের প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিড। ফাইনাল প্রোডাক্ট কিন্তু আমাদের ডাইজেশনের প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড। তাহলে একটু আগে গ্লুকোজটা দেখলাম, এবারে প্রোটিন দেখো। এবারে আমরা ফ্যাট করলেই আমাদের ওভারঅল ডাইজেশনের পোরশনটা শেষ। পরের দিন অ্যাবজর্পশন করব, ডাইজেস্টিভ হরমোন করব, করলেই আমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি দেখে নাও ফ্যাটের ডাইজেশনটা আমরা একবার দেখে নিই। তাহলে আমাদের যে ফ্যাট আছে, সেই যে ফ্যাট, আমাদের যে ফ্যাট, সেটা কিন্তু ডাইজেশন স্টার্ট হয় কোথায়, আমাদের স্টোম্যাক। তাহলে ডাইজেশন কোথায় স্টার্ট হয়, স্টোম্যাক। স্টোম্যাকে কি হয়, একরকম ফ্যাট ডাইজেস্টিভ এনজাইম আছে, তার নাম হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক লাইপেজ। তো যেটা কি করে, ফ্যাটকে ট্রান্সফার করে ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড, কিন্তু খুব কম পরিমাণে। ফ্যাট কোথায় ট্রান্সফার করে,
ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা তাহলে অ্যাকচুয়ালি ফ্যাটের ডাইজেশন কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে হয়, কিন্তু স্টোম্যাক তো অ্যাসিডিক মিডিয়াম। তাহলে এই যে আমাদের স্টোম্যাক, এটা তো অ্যাসিডিক মিডিয়াম। তাহলে ডাইজেশন কি করে হচ্ছে? অ্যাকচুয়ালি স্টোম্যাকে HCl তো আর ডিরেক্ট HCl হিসেবে বেরোয় না, HCl রিলিজ করে H প্লাস আর Cl মাইনাস আকারে। এবার এই H প্লাস আর Cl মাইনাস জুড়ে যখন HCl তৈরি হলো, এটা একটা টাইম লাগবে। H প্লাস আর Cl মাইনাস থেকে HCl তৈরি হতে একটা টাইম লাগবে। সেই সময়ের মধ্যেই ফ্যাট কিছুটা ডাইজেশন হয়ে ডাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে ট্রান্সফার করে যায়। কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাটের ডাইজেশন স্টার্ট হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে উইথ দ্য হেল্প অফ প্যানক্রিয়াটিক লাইপেজ। এইখান থেকে ওই যে মেন কাউন্টিংটা দেখা হয়, কেননা এটা খুব কম পরিমাণ ফ্যাটের ডাইজেশন হয় স্টোম্যাকে। তার আগে তো ইমালসিফিকেশন অফ ফ্যাট করতে হবে ডিওডিনামে, বুঝতেই পারছো। আগের দিন করেছিলাম বাইল কি করে ইমালসিফিকেশন অফ ফ্যাট করতে হেল্প করে। তাহলে এই যে ফ্যাট, তাহলে প্যানক্রিয়াটিক লাইপেজের সাহায্যে একই জায়গায় ট্রান্সফার করলে, ফার্স্ট টাইম ট্রান্সফার করলো ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের SMS গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা স্টোম্যাকে হয়েছিল। তাহলে এই যে ফ্যাট প্যানক্রিয়াটিক লাইপেজের সাহায্যে ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে ট্রান্সফার করলো। এবারে দেখো ওর পরে আর যেতে পারবে না। এবারে দেখবে ওই প্যানক্রিয়াটিক জুসের কাজ শেষ হয়ে গেলে ইন্টেস্টিনাল জুস রিলিজ করছে, মানে একসাথে ওভারঅল কাজ করছে একের পরে। তখন কি করলো, এই যে আমাদের দেখো তাহলে ফ্যাটের যে ডাইজেশনটা ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে গেল, সরি একটা লাইন তো মিস হয়ে গেল। এই স্টোম্যাকে শুধুমাত্র ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে যায়, কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে উইথ দ্য হেল্প অফ প্যানক্রিয়াটিক জুস, ডাইগ্লিসারাইড আবার ট্রান্সফার করে মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে। তাহলে আলটিমেটলি প্যানক্রিয়াটিক জুসের কাজ হচ্ছে ফ্যাটটাকে মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে ট্রান্সফার করানো, বোঝা গেল। ফাইনালি যে পড়ে থাকছে মনোগ্লিসারাইড উইথ দ্য হেল্প অফ ইন্টেস্টিনাল লাইপেজ, যেটা কোথায় থাকে, ইন্টেস্টিনাল জুসে থাকে, সেটা কি করলো, ওই মনোগ্লিসারাইডকে ব্রেক ডাউন করলো গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটের যদি ডাইজেশন হয় ফাইনাল প্রোডাক্ট কি হয়, গ্লিসারল এন্ড ফ্যাটি অ্যাসিড। তাহলে এইটা ফাইনাল প্রোডাক্ট যেটা অ্যাবজর্ব করবে। তাহলে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল আমরা যে লিখি না, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কিন্তু দেখো একটা ফ্যাটের যদি ব্রেকডাউন স্টার্ট হয় 1 গ্রাম ফ্যাট, তাহলে প্রথমে সে ডাইগ্লিসারাইড তৈরি করেছে, তারপর এখানে একটা ফ্যাটি অ্যাসিডকে রিলিজ করেছে, ধরো ওই ডাইগ্লিসারাইডটা আবার ব্রেকডাউন করে মনোগ্লিসারাইড, আর এখানে একটা ফ্যাটি অ্যাসিড রিলিজ করেছে, দেখো আবার এই মনোগ্লিসারাইড ব্রেকডাউন করলো উইথ দ্য হেল্প অফ ইন্টেস্টিনাল লাইপেজ, তাহলে পাওয়া গেল গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। সেই জন্য বলা হয় তাহলে আমাদের যে 1 গ্রাম ফ্যাট যদি ব্রেকডাউন হয়, সেখান থেকে পাই 3 ফ্যাটি অ্যাসিড প্লাস 1 গ্লিসারল। তাহলে বোঝা গেল। তাহলে সেই জন্যই বলা হয় ফ্যাটের ব্রেকডাউন হলে 3 ফ্যাটি অ্যাসিড আর 1 গ্লিসারল তৈরি হয়, বোঝা গেল। আর ফ্যাটের ডাইজেশন তো অনেক দেরি হয়। ফ্যাট থেকে আমরা এনার্জি প্রায় 1 গ্রাম থেকে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, গ্রাম এদিকে লেখা আছে যদিও, যেখানে প্রোটিন 4.1, কার্বোহাইড্রেট 4.1, ফ্যাটে এত বেশি পরিমাণে এনার্জি থাকা সত্ত্বেও যখন আমাদের খুব খিদে হয় তখন আমরা ফ্যাটকে অ্যাকসেপ্ট করি না, কারণ ডাইজেশন তো অনেক দেরি হয়। কারণ মেন ডাইজেশন শুরুই তো হচ্ছে আমাদের কোথায়, স্মল ইন্টেস্টাইনে। আমাদের স্টোম্যাকে হয় ফ্যাটের ডাইজেশন, স্টোম্যাকে স্টার্ট হয় যতক্ষণ H প্লাস আর Cl মাইনাসটা HCl ট্রান্সফার না করে, তো সেটার পরিমাণ খুব কম। ম্যাক্সিমাম ডাইজেশন তো স্মল ইন্টেস্টাইনে তৈরি হয়, স্টার্ট হয়। তো সেই জন্য ফ্যাটকে আমরা সহজে ডাইজেস্ট করতে পারি না, দেরি হয়, অনেকক্ষণ সময় লাগে। তো তাহলে আজকের আমরা তাহলে কি করলাম, প্রথমে হিস্টোলজি অফ আমাদের স্টোম্যাক, তারপরে দেখলাম হচ্ছে আমাদের কোথায় কি এক্সেপশন আছে সেটা দেখলাম, তারপরে আমরা পেরিস্টালসিসটা ডিটেইলে দেখলাম, আর দেখলাম যে ফুড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, 3 রকমের যে আমাদের ফুড আছে তাদের পুরো ডাইজেশনটা আমরা দেখলাম। তাহলে ওভারঅল আজকে অনেকটা কমপ্লিট করা হলো, আর একটা ক্লাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা কন্টিনিউ করছে তাদের তো আর বলার নেই। আরো অনেকের সাথে শেয়ার করো, যতজনের সাথে পসিবল আরো ফ্রেন্ডদেরকে বলো যে এরকম ক্লাস করা হচ্ছে, তাহলে কি হবে, আরো অনেকের হেল্প হবে। তো এটা অ্যাজ এ মাস্টার কোর্স তোমরা ইউজ করতে পারো, যে যেখানেই পড়ো না কেন পড়ো, কিন্তু তার সাথে সাথে যদি এই ভিডিওগুলো তোমরা করো,
এইটুকুনি গ্যারেন্টি তো দিতে পারি তার অনেকটাই হেল্প হবে এবং অনেক ইজিলি সে বুঝতে পারবে। মেডিকেলে প্রচুর কোশ্চেন কিন্তু আমার ক্লাসের মধ্যে থেকে আসবে, এই কনফার্মেশনটা কিন্তু আমি দিয়েই রাখছি। তো যতজনের সাথে পারবে শেয়ার করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ 1K সাবস্ক্রাইবার যদি কমপ্লিট না হয় তাহলে লাইভে এসে এমসিকিউ গুলো করানো পসিবল হচ্ছে না। তাই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য, মানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমাদের তোমরা যতটা পারবে অন্যদের থেকে শেয়ার করো, ওটা হলে তবে আমরা এমসিকিউ নিয়ে ডিরেক্ট আসতে পারবো লাইভের মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো। ক্লাসগুলো কিন্তু সিরিয়াসলি অনেক খেটে বানাচ্ছি আমি, যাতে একটা স্টুডেন্ট হলেও যদি এই ক্লাসটা সে দেখে তাহলে কিন্তু তার হেল্প হবে। যদি একটাও স্টুডেন্ট, সিঙ্গেল একটাও স্টুডেন্ট যে আমার কাছে পড়ছে না, সে যদি অন্য কোনো জায়গা থেকে আমার ক্লাস ফলো করে যদি তার হেল্প হয়, সেটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক বেশি প্রাউডের ব্যাপার হবে যে হ্যাঁ অন্তত একজন কি হেল্প করতে পারলাম। তো সেই জন্য বলছি যতজন পারবে শেয়ার করো, যার মনে হবে সে ক্লাস করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা আমাদের যে টার্গেট আছে সেই পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, টাটা।